তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচনের পথ খুলছে, ফিরছে গণভোটও। ট্রাইব্যুনালের এজলাসে সাবেক মন্ত্রী এমপি সহ 16 জন। হাসিনার গণহত্যার তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ। ধ্বংসস্তূপে রূপ নেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন মাদকসেবী ও ছিন্নমূল মানুষের দখলে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরিয়ে এনে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছে আদালত। সংসদ আইন অনুযায়ী জনগণের মতামত নিয়ে বিধানগুলোর সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে বলে রায় উল্লেখ করে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দেশে গত 3টি নির্বাচন আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, যেখানে দেশে তো বটেই, আন্তর্জাতিক মহলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আদালত রুল জারি করলে এই রুলের ইন্টারভেনার হিসেবে বিএনপি, গণফোরাম, জামাত, সংস্থা, ব্যক্তিসহ বেশ কয়েকজন যুক্ত হন। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। রায়ে আদালত বলছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বাতিল করাটা অবৈধ হয়েছে, এখানে উদ্দেশ্য পরিণত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে। হাইকোর্ট রায়ে বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। গত 3টি নির্বাচনে জনগণের আস্থা ছিল না বলেও পর্যবেক্ষণ দেয় আদালত। 7 খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল করা হলো। তারপরে 44 ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। রায়ের পর রিটকারী আইনজীবীরা বলছেন, সংসদের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক বাতিল করা হয়েছিল সেটি আজ ফিরল। বাকি থাকলো আপিল বিভাগে তত্ত্বাবধায়ক রিভিউ আবেদনটি। তবেই পুরোপুরি ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। আমি বলবো অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। রায়ে আদালত আরও বলেন, গণভোটের বিধান বিলুপ্ত করা হয়েছে, যেটি সংবিধানের 142 অনুচ্ছেদের অংশ ছিল। 1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের পর 4টি সাধারণ নির্বাচন হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 1991, 1996, 2001 ও 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। এদিকে দেশে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে 2 বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট এবং 1 বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতা দান প্রসঙ্গে গণভোট হয়। 1985-তে এরশাদের সমর্থন যাচাইয়ে অনুষ্ঠিত হয় গণভোট। 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব নিয়ে হয় তৃতীয় গণভোট। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে হত্যা মামলায় আনিসুল হক সহ
বাকি 16 জনেরও প্রতিবেদন 2 মাসের মধ্যে চাওয়া হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিচারের শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা ছাড়া অভিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সাবেক বিচারপতি ও সচিব সহ 16 জনকে হাজির করা হয়, পরে নেওয়া হয় এজলাসে। আদালতের কার্যক্রম শুরু হয় বেলা 11:30টায়। শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন। অভিযুক্তদের বিরুদ্ধে শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে, সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট বিবেচনায় নিয়ে মামলার শুনানিতে বলা হয়, সব গুম হত্যা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই। তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা, এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। ভিন্ন আরেক মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক সহ 16 জনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়ও বেঁধে দেয় ট্রাইব্যুনাল। 2টি মামলার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি হবে বলে জানানো হয়। আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চাওয়া হয়েছে। একই সাথে ওবায়দুল কাদের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও 3 মাস পর কিভাবে দেশ ত্যাগ করলেন তাও জানতে চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতা যে চিরস্থায়ী নয় সে কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের কার্যালয়গুলো। 5 আগস্ট ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয় এগুলো। এসব ভবন এখন নেশাগ্রস্ত মানুষ আর ছিন্নমূলদের দখলে। নিয়মিত চলছে মলমূত্র ত্যাগের কাজ। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। মাত্র কদিন আগেও যে ভবনগুলো ছিল ক্ষমতার ভরকেন্দ্র, এখন তা যেন নির্মম পরিহাস হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আওয়ামী লীগের যে কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে থাকতো জমজমাট, এখন কেবলই ধ্বংসস্তূপ। এটা 5 মাস আগে যে জমজমাট ছিল, এখন তো সবাই প্রকৃত চোখ দিয়ে দেখতেছে ক্ষমতা কি জিনিস। একটা টাইমে এই ভিতরে যেতে হলো কার্ড দেখানো লাগছে যে আপনার কার্ড পাস আছে কিনা, এখন তো সেটা নাই। এখন তো সাধারণ পাবলিকে দেখা গেছে আপনার গিয়া পাবলিক টয়লেটে গেলে 10 টাকা লাগতো, এখানে 1 টাকা লাগে না। সৌদি আরব হজ করতে যায় মানুষ 5 লাখ টাকা, ভাগ্য থাকলে উমরা হজ করতে লাগে 2.5 লাখ টাকা। ওদিকে গিয়ে আবু জাহেলে বাড়িতে ফসা পায়খানা করে। এটা বাংলাদেশের একটা 90 ফেরাও। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে গণশৌচাগারে। ভবনটির অন্য ফ্লোরগুলোতে চলে পথশিশু আর মাদক সেবীদের আড্ডা। ছিন্নমূল মানুষদের অনেকেরই রাত্রি যাপনের ঠিকানাও এটি। উপরে থাকি 5 তলায়, ওখান থেকে ঘুমাতে মানে বসে থাকে, সেফটি খাওয়া দাওয়া, বাইরে যাইতেছে কাজ করতে। আমরা আছি এই যে 5 জন আর উপরে 8 তলায় আছে 7 জন মনে হয়। রুম তো ভাঙ্গা ছিল, পরে আমরা আটবট মাটবট গুছে মানে ফুকরে সব বন্ধ করে দিছি, তার জন্য ট্রেনের ভিতর গরম লাগে। আগে রাস্তা বাড়ি ঘুমাইতাম, দোলা বালু ভরতো, এখন আমরা পার্টি অফিস পাই, আমরা পার্টি অফিসে দল করে লইছি আওয়ামী লীগের অফিস। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার দোর্দণ্ড প্রতাপের রাজনৈতিক কার্যালয় পোড়া বাড়ি হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ক্ষমতা হারানোর বেদনা হয়ে। পুলিশ বেষ্টিত পোড়া ভবনটিতে নেই সাধারণ মানুষের প্রবেশের অনুমতি। তবে রাস্তা সংলগ্ন শেষ ভবনটির কিছু অংশ খোলা থাকায় কিছু কক্ষে চলে পথচারীদের মলমূত্র ত্যাগের কাজ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবসের ছুটি সহ আরও বেশ কিছু কারণে বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত কক্সবাজার এখন মুখরিত পর্যটকের ভিড়ে। 2 লাখের বেশি পর্যটকের আগমনে তিল ধারণের ঠাঁই নেই
3 কিলোমিটার এলাকা জুড়ে সাগর তীরে হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড়। আব্দুল আজিজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন কোলাহলে পরিপূর্ণ। সাপ্তাহিক ছুটিসহ টানা 4 দিনের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মিলনস্থল হয়ে উঠেছে সাগরতীর। একদিকে বিজয় দিবস উদযাপনের আবেগ, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা শেষ, আর তার সঙ্গে যোগ হয়েছে 31 নাইটের হাতছানি। শীতের কুয়াশার চাদরে পর্যটন নগরীতে বিরাজ করছে ভিন্ন আমেজ। কর্মজীবনের পরে একটা ছুটি পাওয়া, শীতের ছুটি পাওয়া ভালোই লাগছে, খারাপ না। ঘোড়ায় চড়েছি, সমুদ্রে স্নান করেছি, অনেক মজাই হয়েছে। আনন্দ করতে একটু ব্যাঘাত হয়েছে, এমনিতে কোনো অসঙ্গতি চোখে পড়ে নাই। ওয়াটার বাইক বা ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন কিংবা ছবি তুলে সময় পার, পর্যটক বাড়ায় বেড়েছে বিচ কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় রোজগার। আশা করি সামনের দিনগুলোতে আরো পর্যটকের সমাগম বাড়বে। তো পর্যটকদের নিরাপত্তার সাথে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছে আমরা সচেষ্ট রয়েছি। এদিকে হোটেল মোটেলের রুমগুলো পূর্ণ কানায় কানায়, এবার আয় ছাড়াবে 100 কোটি টাকারও বেশি, এমন আশা সংশ্লিষ্টদের। বেচা কিনা ভালো আছে, সামনের 4 তারিখের পর যে একটা আমরা ঘাটতি গেছে ব্যবসার, ওটা মোটামুটি আমরা সারাই উঠতে পারছি। পর্যটক এখনো আসতেছে, আর অতীতে যেগুলো ক্ষতি হয়েছে এগুলো মোটামুটি এইভাবে ব্যবসা বাণিজ্য চললে মানে পোষায় উঠতে পারবো। দিন 24 ঘন্টা প্রায় আমাদের একই রকমের বেচা বিক্রি হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে বাড়তি প্রস্তুতি। টুরিস্ট পুলিশ বিশেষ করে জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা 2-3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি। মাঠে আমরা সর্বক্ষণ আছে, আমাদের যে রেগুলার পেট্রোলিং সিস্টেম, স্থির পিকেট, এগুলি আমরা বাড়িয়েছি। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে কক্সবাজার। ভ্রমণ অভিজ্ঞতা স্বাচ্ছন্দ্যের হলে দেশি বিদেশি পর্যটকরা যে এখানে আরও বেশি আকৃষ্ট হবেন তা বলাই বাহুল্য। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধ একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজে যোগ দেন নৌ পরিবহন উপদেষ্টা। অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কেবল নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন, তবে তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন। এর আগে সিলেট একাডেমিতে নাটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড হয়। এতে সিলেট একাডেমির কোর্স সম্পন্ন করা 41 সমুদ্র যোদ্ধা অংশ নেন। সিএনজি চালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে জেরে 2 দফা হামলার ঘটনায় রাজশাহীর সব রুটে 5 ঘন্টা বন্ধ থাকার পর বাস চলাচল শুরু হয়েছে, তবে এখনও বন্ধ সিএনজি অটোরিকশা চলাচল। স্থানীয়রা জানায়, নগরের রেলগেট এলাকা থেকে প্রতিদিন প্রায় 200 সিএনজি অটোরিকশা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচল করে। এই নিয়ে বাস শ্রমিকদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার বাস থামানো নিয়ে তাদের তানোরে হামলা চালায় অটো চালকরা। মঙ্গলবার সকালে পাল্টা হামলা চালায় বাস শ্রমিকরা। এই ঘটনায় 5 ঘন্টা বন্ধ থাকে বাস চলাচল। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। দুপুরে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দুপুরে এই উপলক্ষে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালি শহর ঘুরে আসে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সৈয়দ সাইমুদ্দিন আহমেদ বলেন, সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই, গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করতে চাই। পরে সার্কিট হাউসে কেক কাটা হয়। লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালুর দাবিতে রেল লাইন অবরোধ করে হাতিবান্ধার মানুষ। দুপুরে হাতিবান্ধা রেল স্টেশন অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় লালমনিরহাট বুড়িমারি রুটে প্রায় 100 কিলোমিটার রেল যোগাযোগ। তাদের অভিযোগ, নাম বুড়িমারি এক্সপ্রেস হলেও ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে, ফলে 4টি উপজেলার মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
নরসিংদীতে পরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদ ও বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে পরিবহন মালিক শ্রমিকরা। সকালে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সাহেব প্রতাপে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে পরিবহন মালিক সমিতি, ট্রাক মালিক সমিতির সদস্য সহ এলাকাবাসী। এ সময় তারা বলেন ১৬ বছর আওয়ামী লীগের পরিচয় দিয়ে ট্রাক মালিক ও বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সহ পরিবহন খাতে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজি করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তারা সংগঠনটির দখল নিতে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তাই সবাই সতর্ক হয়ে দেশ গড়ার প্রত্যয় নিতে হবে। গাজীপুরের মৌচাকে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী তাজবির হোসেন শিহান মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের কবলে পড়ে। তারা শিহানকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ড সহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় একটি মামলা হলে ঘটনায় জড়িতদের গ্রেফতারে নামে পুলিশ। আজ ১৭ ডিসেম্বর খুলনা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয় ১৭ ডিসেম্বর। ওই দিন দুপুরে শিরোমণি এলাকার ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্র বাহিনীর প্রধান KM সিং এর কাছে ৩,০০০ পাক বাহিনী আত্মসমর্পণ করে। ১২ ডিসেম্বর সকালে হঠাৎ করে পাক সেনাদের এই ঘাঁটিতে চারদিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনী ও মুক্তি সেনাদের সাঁড়াশি আক্রমণে পরাজিত হয় পাক বাহিনী। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সামানহা শারমিন। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শত শহীদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ছাত্র জনতার এই বিপ্লব কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন শারমিন। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সদস্য হাসান আলী, শাগুফতা বুশরা মিম সহ জাতীয় নাগরিক কমিটির নেতারা বক্তব্য রাখেন। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচনের পথ খুলছে, ফিরছে গণভোটও। ট্রাইব্যুনালের এজলাসে সাবেক মন্ত্রী, এমপি সহ ১৬ জন। হাসিনার গণহত্যার তদন্ত ২ মাসে শেষ করার নির্দেশ। ধ্বংসস্তূপে রূপ নেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন মাদকসেবী ও ছিন্নমূল মানুষের দখলে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।